প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমাদের বর্তমানে রাজ্য সরকারের কাছে একটি তথ্য এসেছে হাইকোর্ট থেকে, বা একটি নির্দেশ দেওয়া হয় যে আমাদের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করানো বা সমকাজে সমবেতন দেওয়ার একটি কিন্তু নির্দেশ এসেছিল। কিন্তু আজ প্রায় 1-1.5 মাস হয়ে যাচ্ছে, সেই নির্দেশ মেনে কিন্তু আমাদের রাজ্য সরকার কাজ করছে না। সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের যে অনিয়মিত কর্মীরা আছে, যারা ভাই বোনেরা কাজ করছে বর্তমানে বিভিন্ন দপ্তরের মধ্যে বিগত 10 থেকে 12 বছর ধরে, তাদের যে নিয়মিতকরণ করানোর কথা, সেটা কিন্তু করানো হচ্ছে না হাইকোর্টের রায় আসার পরেও। তো এই সব নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। একটি প্রতিবেদনও উঠে এসেছে আমাদের অনিয়মিত কর্মচারীদের কর্মচারী বা আমাদের যে কর্মরত ভাই বোনেরা কিভাবে কিভাবে বঞ্চিত হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। তো এইগুলা বিস্তারিত আলোচনা করব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে নেবে। তোমরা যারা যারা কর্মরত ভাই বোনেরা আছো, তোমরা সকলের মধ্যে এই ভিডিওটা শেয়ার করবে, এবং তোমরা যারা যারা আজ প্রথমবার চ্যানেলে ভিজিট করেছো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, এখানে লেখা আছে চূড়ান্ত আর্থিক বঞ্চনায় রাজ্যের অনিয়মিত কর্মীরা। তাদেরকে কিন্তু হাইকোর্টের রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে যে তাদের নিয়মিতকরণ করানো হোক, অথবা তাদের একটি সমকাজে সমবেতনের দেওয়ার প্রস্তাবও উঠে এসেছিল। কিন্তু বর্তমানে রাজ্য সরকার কিন্তু এটা মানছে না, অর্থাৎ নিয়মিতকরণ কিন্তু অধরা। তো আমাদের কিছু কর্মরত বাইরে আছে, যেমন আমাদের এসপিও বাইরে আছে, জিআরএস আছে, তারা কিন্তু প্রতিনিয়ত নিয়মিত কর্মীর মতোই কাজ করে যাচ্ছে, কিন্তু তারা বেতনের পাবার বেলায় কিন্তু অনিয়মিত কর্মীর মতোই বেতনটা তারা পাচ্ছে। কিন্তু আমাদের হাইকোর্ট রায় দিয়েছিল সমকাজে সমবেতন বা অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ করানোর। তো এখন দেখি কি উঠে এসেছে। বিজেপি জোট সরকার 2018 সালে ক্ষমতায় আসার পর আচমকাই নিয়মিতকরণ প্রক্রিয়া বন্ধ। 2018 সালের অক্টোবরে নতুন সরকার এক সার্কুলার জারি করে জানিয়ে দেয় অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের যে নিয়ম তা বা পদ্ধতি চালু রয়েছে তা এখন থেকে কার্যকর হবে না। তো 2018 সালে আমাদের বিজেপি সরকার এসেছিল, তারপর হঠাৎ করে অক্টোবর মাসে 2018 একটা সার্কুলার জারি করে বলে দেয় যে এখন থেকে নাকি পুরনো নিয়মে তাদের নিয়মিতকরণ বন্ধ। অর্থাৎ যারা অনিয়মিতকরণে নিয়োগ হবে, তাদের নিয়মিতকরণ পুরনো নিয়ম মেনে হবে না, বা পুরনো নিয়ম কার্যকর হবে না। সেই সার্কুলারে আরো বলা হয়েছে বামফ্রন্ট সরকারের আমলে অনিয়মিত কর্মচারীরা 10 বছর চাকরি করলেই নিয়মিত বেতনক্রম বা অন্যান্য সুবিধা পেয়ে যাওয়ার এই নিয়ম এখন আপাতত বন্ধ থাকবে। তো ভালো কথা, এটা আপাতত বন্ধ করা হয়েছিল, কিন্তু কতদিনের জন্য বন্ধ করা হয়েছিল সেটাও কিন্তু বলা হয়নি। বিজেপি জোট সরকার খুব শীঘ্রই নিয়মিতকরণের নতুন নিয়ম ও পদ্ধতি চালু করবে বলে সেই সার্কুলার বলা হয়েছিল। তো এখন আমি কিছু কথা বলি। যখন আমাদের বিজেপি সরকার গঠন হওয়ার কথা ছিল, তার আগে কিছু প্রতিশ্রুতি আমাদের কর্মচারীদের জন্য রেখেছিল তারা, যে যখনই তারা সরকার গঠন করবে, সেই সরকার গঠন হওয়ার পরে, অর্থাৎ মন্ত্রিসভা গঠন হবে সরকার গঠনের পর, সেই মন্ত্রিসভা গঠনে প্রথম সিদ্ধান্ত হবে যে আমাদের কর্মরত যে ভাই বোনেরা যারা অনিয়মিত অবস্থায় কর্মরত আছে, তাদেরকে প্রথমেই নিয়মিতকরণ করানো হবে, এবং সপ্তম পে কমিশন দেওয়ার একটা প্রলোভন কিন্তু আমাদের কর্মরত ভাই বোনদের মহলে ছড়িয়ে দেওয়া হয়েছিল, সেটা সরকার গঠনের আগে। কিন্তু সরকার গঠনের পর পুরোটাই উল্টো হলো, বা বিপরীত ঘটনা, যে তাদের যে নিয়ম নীতি, আগের যে নিয়ম নীতি, সেটা বন্ধ করে দিয়ে দেওয়া হয়, যে পুরনো নিয়ম মেনে সেই নিয়মিতকরণ করানো হবে না, সেটা বলা হয়। এবং নতুন কি নিয়ম সেটাও কিন্তু আমাদের কর্মরত ভাই বোনদের মধ্যে নিয়ে আসা হয়নি। সোজা কথা বলতে গেলে যে এটা একটা প্রতারণার শিকার হতে হয়েছে আমাদের অনিয়মিত কর্মচারীদের সাথে, এবং তাদেরকে প্রলোভন দেখিয়ে তাদের থেকে স্বার্থ আদায় করার পর তাদেরকেই কিন্তু ফাঁদে ফেলা হচ্ছে। 2018 সালে অক্টোবর মাসে এই সার্কুলার জারি করে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ বন্ধ করে দেওয়ার পর প্রায় 6 বছর কেটে গেলেও নিয়মিত নতুন কোনো উদ্যোগ নেই। সার্কুলার যেমন জারি করা হয়নি, তেমনি নিয়মিতকরণের কোনো পদ্ধতিও চালু করেনি। তো যে সার্কুলার জারি করার কথা ছিল, সেই সার্কুলার কিন্তু জারি করা হয়নি, সাথে করে কোনো নতুন নিয়মও আসেনি তাদের নিয়মিতকরণ করানোর জন্য। রাজ্য সরকারের তাই বিভিন্ন দপ্তর ও রাজ্য সরকারের বিভিন্ন যে আন্ডারটেকিং সংস্থায় অর্থ দপ্তরের অনুমোদন রয়েছে,
এমন প্রায় 20,000 অনিয়মিত রয়েছেন। আরও বেশি হবে, এটা একটা ন্যূনতম বলা হয়েছে। অর্থ দপ্তরের অনুমোদনপ্রাপ্ত এইসব অনিয়মিত কর্মচারীদের মধ্যে কেউ কেউ আবার ন্যূনতম 18 বছর ধরে চাকরি করছেন, কেউ কেউ আবার অনেক বেশি বছর ধরে অনিয়মিত হিসেবে চাকরি করছেন এইসব দপ্তরে। তো এর মধ্যে উদাহরণ আমাদের এসপিও ভাইরা আছে, এটা 18 বছরের উপরে হবে, এরা মিনিমাম 24 থেকে 25 বছর হবে। এবং আমাদের জিআরএস কর্মরত ভাই বোনেরা আছে, যেমন তারপর আমাদের সর্বশিক্ষার মধ্যে যে শিক্ষকরা আছে তারা আছে। তো তোমরা আশা করি এগুলা জানো, এগুলো তোমাদের অবগত। এবং বিভিন্ন দপ্তরের মধ্যে বিভিন্ন গ্রুপ ডি গ্রুপ সি পদে অনেক কর্মরত ভাই বোনেরা আছে যারা এখনো পর্যন্ত নিয়মিতকরণ হয়নি, 10 বছরের উপরে তারা চাকরি করে নিয়েছে, বা এখানে বলা আছে যে ন্যূনতম 18 বছর ধরে তারা চাকরি করছে। স্বাস্থ্য দপ্তর, হাসপাতাল, বন দপ্তর, কৃষি দপ্তর, হর্টিকালচার, পূর্ত দপ্তর, পানি সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর, পঞ্চায়েত দপ্তর, আরক্ষা, বন দপ্তর, খাদ্য দপ্তর, শিক্ষা দপ্তর, পরিবহন দপ্তর, টিআরটিসি সহ আন্ডারটেকিং সংস্থাগুলি এবং সরকারের বিভিন্ন দপ্তরে অনিয়মিতরা দীর্ঘ বছর ধরে নিয়মিত হিসাবে কাজ করছেন। কাজের বেলায় নিয়মিত হিসাবেই কিন্তু কাজ করছেন, জনস্বার্থ সংশ্লিষ্ট নিষ্ঠা সহ সব কাজ করছেন, কিন্তু নিয়মিত বেতনক্রম না দেওয়ায় অনিয়মিতরা খুব সামান্য বেতন পাচ্ছেন। তো তোমরা বুঝতেই পারছো, কাজের বেলায় কিন্তু নিয়মিতদের যে কাজ সেই কাজটাই কিন্তু তারা করছেন। প্রায় আকাশ ছোঁয়া দ্রব্যমূল্যের বাজারে সামান্য বেতন পেয়ে এই কর্মচারীদের নিত্য সংসারে ভরণ পোষণ ব্যয়ভার সামলানো, সন্তানদের পড়াশোনা করানোর খরচ মেটানো অসম্ভব হয়ে পড়েছে। স্বাভাবিক, বর্তমান সময়ে জিনিস বা দ্রব্যমূল্যের যে দাম সেটা আকাশ ছোঁয়া হয়েছে, এবং সাথে তাদের যে বেতন, যে নিয়মিতকরণ করানোর পর তাদের যে বেতন বা সপ্তম পে কমিশন দিলে আমাদের যে কর্মচারীরা দিক দিয়ে উপকৃত হতো, সেই বিষয়গুলো কিন্তু এড়িয়ে যাচ্ছে বর্তমান সরকার, এটা এখানে বলা হয়েছে। তো এই দিকটা যদি আমাদের সরকার দৃষ্টি আকর্ষণ করে, তাহলে আমাদের যে কর্মরত ভাই বোনেরা আছে তারা কিন্তু খুবই উপকৃত হবে। বিশেষ করে যারা অনিয়মিত আছে তারা নিয়মিতকরণ হলে খুবই উপকৃত হবে। এছাড়া দীর্ঘ বছর চাকরি করেও নিয়মিত না হওয়ার ফলে 60 বছরে অবসরে গিয়ে আর্থিক বা পেনশনের কোনো সুযোগ সুযোগ সুবিধাও পাচ্ছেন না অনিয়মিত কর্মচারীরা। তো এগুলো তোমরা জানো সকলেই, যে এখন থেকে কোনো কর্মচারীদের কি পেনশন দেওয়া হবে না। আর বিশেষ করে যারা অনিয়মিত তাদের তো পেনশন হবে না, এটা আগে থেকেই বলা। তো তারা যদি নিয়মিত হয়ে যেত তাহলে তাদের অনেক কিছু সুযোগ সুবিধা থাকতো। তো এই দিক দিয়ে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে, এটা আমরা বলতে পারি। আর্থিক দিক দিয়ে অনেকটাই বঞ্চিত হচ্ছে। বিগত বামফ্রন্ট সরকারের সময়কালে অর্থ দপ্তরে অনুমোদনপ্রাপ্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত হিসাবে চাকরির 10 বছর কেটে গেলেই নিয়মিত করে বেতনক্রম ও অন্যান্য সুবিধা দেওয়া এসব হতো। তো আগের যে নিয়ম ছিল সেটা তোমরা জানো, 10 বছর চাকরি করতে হতো, অনিয়মিত পদে নিয়োগের পর তাদের 10 বছরের পর তাদের নিয়মিতকরণ করানো হতো, এবং বেতনের দিক দিয়ে তারা অনেক সুবিধা পেত সেটা 10 বছরের পরে। কিন্তু বিজেপি সরকার এই 6 বছর শাসনকালে সেই সব বন্ধ। মুখ্যমন্ত্রী হওয়ার পর ডক্টর মানিক শাহ কাছে আইজিএম ও জিবি হাসপাতালের অনিয়মিত কর্মচারীদের প্রতিনিধিরা নিয়মিতকরণের দাবিতে বার কয়েক দেখা করে ডেপুটেশন দিলেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি। তো তাদেরকে বলা হয়েছে যে এগুলো করা হবে, কিন্তু তাদের কোনো কিছুই কিন্তু উঠে আসেনি। হাসপাতাল সহ স্বাস্থ্য দপ্তরে প্রায় 1,000 অনিয়মিত কর্মচারী রয়েছে। হাইকোর্টের রায়ে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন দেওয়ার নির্দেশও রাজ্য সরকার মানছে না বলে অভিযোগ। তো আমি এটা আগেও বলেছি, এটা হাইকোর্ট থেকে রায় উঠে এসেছে, কিন্তু তারপরেও আমাদের রাজ্য সরকার কিন্তু এইসব কিছুই মানছে না। সবকিছু এড়িয়ে ত্রিপুরাবাসীকে একদম ফাঁদে ফেলে তারা কিন্তু চলছে। গত 1 মাস আগে আইজিএম হাসপাতালে ক্যাজুয়াল কর্মীদের একটি মামলায় সরকারকে নিয়মিত কর্মচারীদের ন্যায় সমকাজে সমবেতন দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। আরও চাকরির মতো বৃদ্ধির তাদের চাকরি। একদিকে গত 1 জুলাই থেকে পৃথকভাবে প্রশাসন এডিসির সমস্ত অনিয়মিত কর্মচারীকে নিয়মিতকরণ করার সিদ্ধান্ত কার্যকর করলেও শুধু ব্যতিক্রম রাজ্য সরকারের অনিয়মিত কর্মচারীরাই। তো এডিসিতে যারা অনিয়মিত হিসাবে কর্মচারী ছিল তাদেরকেও কিন্তু নিয়মিতকরণ করানো হয়ে গেছে। এখন পঞ্চায়েত ভোটের প্রক্রিয়া চলছে, তাই এখন অনিয়মিতদের নিয়মিতকরণের সুযোগ নেই, সেটা তোমরা সকলেই জানো। ভোট মিটলেই সেই কাজে আদৌ কতটা করা হবে তা নিয়ে যথেষ্ট সংশয় থেকে যায় বৈকি। তো এখন একটা
কথা সব দিকেই শোনা যাচ্ছে যে এই বুটের মধ্যে কোনো নিয়োগ প্রক্রিয়া হবে না, অনিয়মিতদের নিয়মিতকরণ করানো হবে না। তো এইগুলা একটা দেখিয়ে তাদেরকে আরো পিছনের সারিতে নিয়ে যাচ্ছে, এটা বলা যায় এখান থেকে। সঙ্গত কারণেই অনিয়মিত কর্মচারীদের মধ্যে সরকারের বিরুদ্ধে খুব ক্রমশ ধুমায়িত হচ্ছে। তো এটা স্বাভাবিক হবেই। বর্তমান সরকার এই সমস্যাগুলো যদি সমাধান না করতে পারে, এই কর্মচারীদের সমস্যাটা যদি না শেষ করতে পারে, তাহলে অনেক কর্মচারী আছে যাদের, এমন অনেক কর্মচারী আছে যারা এসপিওতে, জিআরএসে কর্মরত অবস্থায় আছে, যাদের বর্তমান সময়ে সঙ্গে তাল মিলিয়ে চলতে খুবই কষ্ট হচ্ছে। আর এটা স্বাভাবিক হবে, কারণ বর্তমানে যে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়ার মতো হয়ে যাচ্ছে, এবং এবং তাদের নিয়মিতকরণ করানো হচ্ছে না। তারা নিয়মিত কর্মীর মতোই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, কিন্তু কাজের যে একটা পরিবর্তে যে বেতনটা পাবে সেটা কিন্তু তারা পাচ্ছে না। তো সেই দিক দিয়ে তাদের কিন্তু আর্থিক দিক দিয়ে বঞ্চিত হতে হচ্ছে, প্রতারণার শিকার হতে হচ্ছে। তাদের যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলা আজ কোথায়? তাদেরকে এইভাবে হেনস্থার শিকার কেন হতে হচ্ছে? তারা তো তাদের কাজ করে সেই টাকাটা পাওয়ার জন্য তারা বসে আছে, কিন্তু তাদের কাজের বেলায় কাজটা ঠিকই করে নেওয়া হচ্ছে তাদেরকে দিয়ে, কিন্তু তাদের নিয়মিতকরণের বেলায় অষ্টরম্ভা। এটাই এখান থেকে বলা যায় যে আমাদের কর্মচারীদের সাথে কিন্তু এক ধরনের প্রতারণা হচ্ছে। তো আমি এটাই বলবো, শুধু এখানে একটা বা দুটোর দপ্তর নয়, তোমরা দেখেছো এখানে অনেকগুলা দপ্তরকে নিয়ে কিন্তু এখানে মশকরা চলছে। এটাই বলা যায় যে অনেকগুলো দপ্তরের কর্মীদের সাথে কিন্তু এই ঘটনা ঘটছে এবং তাদেরকে প্রতিদিন প্রতারণার শিকার হতে হচ্ছে। এবং আমরা পাশে এটাই দেখতে পারি যে আমাদের এডিসির যে অনিয়মিত কর্মরত কর্মীরা আছে, তারা কিন্তু নিয়মিত হয়ে গেছে বা আগামী দিনে হয়ে যাবে, কিন্তু আমাদের রাজ্য সরকারের যে নিয়মিত হওয়ার কথা কর্মচারীদের, সেটা কিন্তু হচ্ছে না। যারা অনিয়মিত হিসাবে কাজ করছে তারা কিন্তু হচ্ছে না। তো সুতরাং তারা এক ধরনের প্রতারণার শিকার হচ্ছে। তাদের আজকে প্রায় 18, 19, 20, 25 বছর হয়ে যাচ্ছে, কিন্তু নিয়মিতকরণ করানো হচ্ছে না এবং নতুন কোনো নিয়মও আসছে না তাদের জন্য, বা তাদেরকে নিয়ে কেউ কোনো কথা বলছে না। শুধুমাত্র তাদেরকে কাজ করিয়ে তাদের থেকে স্বার্থ আদায় করাটাই এখন বর্তমানে একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এই বিষয়টাই কিন্তু এখানে বলতে চাই যে আজকের একটি প্রতিবেদনে এই সব ঘটনা উঠে এসেছে। তো আমি বিস্তারিত আলোচনা করলাম আমাদের অনিয়মিত কর্মীরা কিভাবে বঞ্চিত হচ্ছে রাজ্যের বা রাজ্য সরকারের আর্থিক দিক দিয়ে। তারা যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেই সুযোগ সুবিধা থেকে কিভাবে বঞ্চিত হচ্ছে, তোমরা আশা করি বুঝতে পারছো। তোমরা যারা যারা কর্মরত ভাই বোনেরা আছো, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি প্রতিদিন চেষ্টা করব তোমাদের জন্য ভালো এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।